নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো প্রতিভা বসুর লেখা একখানি অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন ভালোবাসার গল্প। গল্পের নাম শেষ অঙ্ক। শুনতে থাকুন আজকের গল্প শেষ অঙ্ক। বিবাহের পক্ষে বিকাশেন্দু এবং সুচরিতা, অর্থাৎ পাত্র পাত্রী দুজনের বয়সে একটু বেশি বলা যায়। বিকাশেন্দুর প্রায় 40-এর কাছাকাছি আর সুচরিতা 34। সবচেয়ে যেটা আশ্চর্য, এই বয়স্ক পাত্রপাত্রীর বিবাহ রীতিমতো সম্বন্ধ করে স্থির হলো। পাত্রপক্ষের গুরুজন পাত্রের দাদা বৌদি, পাত্রীপক্ষের গুরুজন বিধবা মার মামা। পাত্রপাত্রী দুজনের ইচ্ছে বিবাহ নিয়ে যেন কোনো হইহল্লা না হয়। সেই ইচ্ছে দুপক্ষই পালন করল। মেয়ের বাড়িতে রেজিস্ট্রি হলো। অতি ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একটা টি পার্টি হলো মাত্র। রাত 9টার মধ্যেই নীরব হয়ে গেল বাড়িটা। সুতরাং বিবাহের প্রথম রাত্রিতেই স্বামী স্ত্রী কারোরই আলাপ করবার সময় নিয়ে কোনো সুবিধে হলো না। বিকাশেন্দু বিবাহের পূর্বে সুচরিতাকে দেখেনি, এখন দেখল। দেখতে সুচরিতা ভালো কি মন্দ সেটা মনে হলো না, তবে সবটা মিলিয়ে বেশ ভালোই লাগলো। কিন্তু ঠিক কিভাবে অপরিচিত এই মেয়েটির সঙ্গে আলাপ শুরু করা যায় সেটা ভেবে ভেবেই যত যন্ত্রণা। জানালায় দাঁড়িয়ে অনেকগুলো সিগারেট খেলো, তবু কিছু সুরাহা হলো না। কেউ বলে না দিলে বিকাশেন্দুর বয়স যে 40 তা যেমন বোঝা যায় না, তেমনি সুচরিতার বয়সও যে 34 সেটা বিশ্বাস করা যায় না। দুজনের চেহারাই অত্যন্ত কাঁচা, শ্যামলা শ্যামলা রঙের ওপর দুজনই দেখতে সুশ্রী। যতক্ষণ বিকাশেন্দু জানলায় দাঁড়িয়ে আলাপের শুরুটা ভাবল, ততক্ষণে সুচরিতা গা থেকে সমস্ত গয়নাগুলো খুলে ড্রেসিং টেবিলের দেরাজে রাখল। বাথরুমে গিয়ে শাড়ি বদলে এলো। এসে দেখল বিকাশেন্দু শুয়ে পড়েছে। নিচু গলায় বলল, আলোটা কি নিভিয়ে দেব? বিকাশেন্দু চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, দিন নিবিয়ে। মুশকিলটা হলো তারপরে। চেনা নেই জানা নেই অন্ধকার ঘরে সহসা একজন অপরিচিত ভদ্রলোকের পাশে শুতে গিয়ে অত্যন্ত সংকোচ হলো সুচরিতার। তার উপরে যে মানুষ এ পর্যন্ত একটাও কথা বলেনি তার সঙ্গে। গ্রীষ্মকাল, গরমও পড়েছে বেশ। কিছুক্ষণ অপেক্ষা করবার পর আস্তে আস্তে বালিশটা তুলে নিয়ে মেঝেতে শুল। ঘরটা অন্ধকার হতেই 40 বছর বয়সের বিকাশেন্দুর হৃদয়টা 40 বছরের ছোকরার মতোই কম্পিত হচ্ছিল। কিন্তু সুচরিতা যখন মেঝেতে শুল, সব কেমন গোলমাল হয়ে গেল। উঠে বসলো তক্ষুনি, ঠেকে ঠেকে বলল, আপনি মানে তুমি, অর্থাৎ আমি বলছিলাম যে মেঝেতে শোয়া মানে বিছানাটা তো বেশ বড়, আপনি শুলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। সুচরিতা শান্ত গলায় বলল, গরমে আমি মেঝেতে শুতেই ভালোবাসি। তাহলে আমি কি করব? যেমন শুয়ে আছেন তেমনই থাকুন না, আমার জন্য ভাববেন না। তাহলে রোজই কি এরকম হবে? দোষ নেই। বলছিলাম কি, আপনি মানে তুমি বোধহয় জানো আমি কলকাতার বাইরে থাকি, বিয়ে করতেই এসেছিলাম। জানি। আমার ছুটি মাত্র 3 সপ্তাহের। জানি। তারপর আমি বোম্বেতে চলে যাব। জানি। তুমিও নিশ্চয়ই আমার সঙ্গে যাবে।
21 দিন অনেকটা সময়, এসব নিয়ে আলোচনা নিশ্চয়ই আজই ফুরিয়ে যাবে না। কথা আরম্ভ করে বিকাশেন্দুর প্রথম আলাপে জড়তা কেটে যাওয়ায় এখন সে বিশেষ অসুবিধে বোধ করছিল না। স্ত্রীর বাক্যালাপের ধরনটা তার বেশ অদ্ভুত লাগলো, অপ্রস্তুত লাগলো নিজেকে, একটু অসম্মানিত বোধও করল। চুপ করে থেকে বলল, আমার সঙ্গে যাবে কি যাবে না সেটা কি কোনো আলোচনার বিষয়? হতে পারে। হতে পারে না যদি না অন্য কোনো বিশেষ কারণ থাকে। আপনি এতদিন বিয়ে করেননি কেন, জানতে পারি কি? ফস করে যে এইমাত্র পরিণীতা কোনো স্ত্রী এরকম একটা প্রশ্ন করতে পারে সেটাই ভাবতে পারেনি বিকাশেন্দু। কিন্তু সে বেশ তৎপরতার সঙ্গে জবাব দিল, সময় পাইনি। বলেই উল্টে প্রশ্ন করল, তুমি কেন এতদিন বিয়ে করনি? সুচরিতাও চটপট জবাব দিল, পাত্র পাইনি। যাক, তাহলে পাত্রের পরীক্ষায় তোমার কাছে আমি উত্তীর্ণ হয়েছি। আমি উত্তীর্ণ করবার কে? ওসব মা মামাদের কাজ। পাত্র হিসেবে আমার তুলনায় আপনি শুধু উত্তীর্ণ নন, তারা বলেছেন অনেক কপাল করে জন্মেছিলাম। তা নইলে ডক্টর উপাধিধারী একজন বৈজ্ঞানিকের সঙ্গে কি করে বিবাহ হয়? বিকাশেন্দু হাসল, বলল, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। মা মামা যা ভেবেছেন তাদের কন্যাও কি তাই ভাবছেন? বলেই বললেন, অতটা না ভাবলেও অন্তত কিছুটাও কি ভেবেছেন? এই প্রশ্নের রীতিমতো একটা গদ্যমার্কা জবাব দিল সুচরিতা। বলল, মেয়েরা তো পরাধীন, তাদের নিজস্ব কোনো মতের মূল্য নেই। নিজের আবেগপূর্ণ প্রশ্নের একটি আবেগসম্পন্ন জবাবই প্রত্যাশা করেছিল বিকাশেন্দু। এই কাট জবাবে সে বেশ দমে গেল। আর কিছু না বলে পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করল। তার মতো বুদ্ধিমান ছেলের মগজে এটা ঢুকতে বেশি দেরি হলো না যে সুচরিতা নামের মেয়েটি বিয়ে করেছে তাকে বাধ্য হয়ে, এবং 34 বছর বয়স পর্যন্ত বিয়ে না করারও একটা বিশেষ কারণ আছে। মেয়েটি MA পাশ করেছে, দেখতে ভালোই। মা বিধবা হলেও তার বাবা বেঁচে থাকতে মেয়ের বিয়ের জন্য ইনসিওর করে রেখেছিলেন। সুতরাং মেয়েকে গরিবের মতো বিবাহ দেননি। তবে মামার বাড়িতে তারা মা মেয়ে বিশেষ সমাদরে ছিলেন না, সেটা বৌদির কাছে সে শুনেছে। প্রথম রাতটা এভাবেই কাটল। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দাদা বৌদির বাড়ি এসে দেখল বিয়েটা রেজিস্ট্রি করে হলেও বৌদি হিন্দু বিয়ের মতো কাল রাত্রিতে মেয়ে সুচরিতাকে তার সঙ্গে শুতে না দিয়ে নিজের সঙ্গে নিয়ে শুলেন। আবার তৃতীয় দিনে ছোট একটা আমন্ত্রণ নিমন্ত্রণের ব্যবস্থা করলেন। তাদের বিছানাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। আবার একা ঘরে দুজন। একটা বড় খাটনা দিয়ে দুটো সিঙ্গেল বেডই উপহার দিয়েছিলেন সুচরিতার মা। ঘরে একা হলে জুড়ে দেওয়া খাট দুটিকে বিকাশেন্দু আলাদা করে ফেলল। তারপর একটা খাটে শুয়ে পড়ল আলাদা হয়ে। সুচরিতা মনে মনে একটু লজ্জাবোধ করল, তবে একটা স্বস্তিবোধও করল। একই সঙ্গে কিছুটা কষ্টেরও উদ্রেক হলো। মানুষটি যে সত্যি ভদ্রলোক সেটা যেমন মনে হলো, সবই যে বুঝতে পেরেছেন সেটা বুঝতেও বিলম্ব হলো না। মামার বাড়িতে সুচরিতা সুখে ছিল না। মামিমা তাকে আর মাকে প্রায় একটা বোঝা বলেই মনে করতেন। দোষও দেওয়া যায় না। MA পড়তে পড়তে যখন বাবা হঠাৎ মারা গেলেন, সঞ্চয়ের ঘরটি দেখা গেল একেবারেই শূন্য। অবশ্য এত অল্প বয়সে যে মারা যাবেন সেই কথা নিশ্চয়ই তিনি ভাবেননি। ভালো বাড়িতে থেকে ভালো খেয়ে একটিমাত্র সন্তান সুচরিতাকে ভালোভাবে মানুষ করতেই তার সমস্ত আয় ব্যয় হয়ে যেত। সুতরাং বাড়াবাড়ি ছাড়তে হলো, মামার কাছে এসেই উঠতে হলো। MA পরীক্ষার দেরি ছিল না। পরীক্ষা দিয়েই চাকরির ধান্দায় ঘুরতে হলো।
বিটিটাও পাশ করে ফেলল সে। মাস্টারির কাজে ওটা কার্যকরী হবে। আর সেই সময়ই জয়ন্তর সঙ্গে দেখা হয়ে গেল। জয়ন্ত তার স্কুলের বন্ধুর দাদা। বাবা যখন চুঁচুড়ায় পোস্টেড ছিলেন, সেই তখনকার জয়ন্ত। তখন জয়ন্ত 18-19 বছরের ছেলে ছিল। ভীষণ ভালো লাগতো। দেখা হলো প্রায় 15 বছর পরে। কিন্তু কি আশ্চর্য, দুজনে দুজনকে তৎক্ষণাৎ চিনে ফেলল। চলতে চলতে দুজনেই থমকে গেল। আরে, সুচরিতা না? মা, জয়ন্ত দা, কি আশ্চর্য! সূত্রপাতটা এইরকম। তারপর কি থেকে যে কি হলো, 2-4 দিন দেখাশোনা হতে হতে কখন যেন সব অন্যরকম হয়ে গেল। সেই গোলমালটাই চলেছিল 28 থেকে 34 বছর পর্যন্ত। চুঁচড়ার জয়ন্তরা বেশ ধনী পরিবার, 5 জন নিয়ে যৌথ সংসার। তিলের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখে গেছেন পূর্বপুরুষেরা। বর্তমান পুরুষেরা সেই ব্যবসায় কম ইন্ধন যোগাচ্ছেন না। ছিটকে গেছে জয়ন্ত। সে ব্যবসায় না ঢুকে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকেছে। সুচরিতার চাইতে বছর 4 বড়। যখন নতুন করে দেখা হয়েছিল, অবশ্য তখন কারোর বয়সী এতটা ভারী হয়ে যায়নি। হয়েছে এই 5 বছরের কালো প্রবাহে। জয়ন্ত প্রেমে পড়লে কি হবে? বাড়ির 5 জন তো আর প্রেমে পড়েনি তার। তারা সবাই এক বাক্যে নারাজ। তাদের কুলীন ব্রাহ্মণ পরিবার। ছেলে চাইলেই কি একটা কায়স্থ, মানে তাদের ভাষায় শূদ্র, মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায়? খোকা যে কি দেখে মজল, সে কথা তারাও আবিষ্কার করতে পারে না। ওই তো মামার বাড়িতে পাত্তা না পাওয়া একটা মেয়ে, পুরুষের মতো চাকরির খোঁজে খাদ্যা পাবে। আর তার উপর দেখতেই বাকি বাগডাসার মতো একহারা লম্বা চেহারা, পড়াশুনো করতে করতে সারা অঙ্গে পুরুষালী ভাব, রং ময়লা, মুখের চোখের ছিঁড়ি বাকি। এর সঙ্গে তারা দেবেন ছেলের বিয়ে? প্রশ্নই ওঠে না। তারপরেও যদি জয়ন্ত কথা না শোনে, তবে মা আত্মহত্যা করবেন বলে ভয় দেখিয়েছেন। 5-6 বছর ধরে এই টানাপোড়েন চলেছে। জয়ন্ত তাকে ছাড়েও না, বিয়েও করে না। পরিবারটি যে একান্তই অন্ধকারে আচ্ছন্ন, সেটা তাদের মতামত শুনেই বোঝা যায়। সেই পরিবারে জন্মেও জয়ন্ত কিছুটা অগ্রসর হলেও পরিবার ত্যাগ করে, বৈভব ত্যাগ করে বিবাহ করবে এমন সৎসাহস তার হয়নি। তবে সুচরিতা বাড়িতে তিষ্ঠতে পারছিল না। মামা মামির কটূক্তি সহ্য করা বাস্তবিকই অত্যন্ত কঠিন বোধ হচ্ছিল। তার উপরে মা একদিন বললেন, লেখাপড়া শিখেছিস, একটা স্কুলে কাজ করছিস, বাড়িতে অবাধ স্বাধীনতায় মানুষ হয়েছিস, তোর কি আত্মসম্মান বলেও কিছু নেই স্বভাবে? তুই কি বুঝতে পারছিস না জয়ন্তর এমন সাহসই নেই বাড়ির অমতে কিছু করে? আমি বলছি, ও এভাবে থাকতে থাকতেই ঠিক একদিন পরিবারের পছন্দ মতো একটা বিয়ে করে বসবে, হয়তো বা করেও ফেলেছে। এ কথাটা যে সুচরিতার মনে উকি মানেনি তা নয়। আজকাল যে মাঝে মাঝে ডুব মারে জয়ন্ত, সেটাও বেশ লক্ষণীয়। কিন্তু প্রেম তো অন্ধ। তার জীবনে জয়ন্ত থাকবে না, এটা সে কোনো মতেই মেনে নিতে পারে না। একটা জেদও কাজ করে, মাঝে মাঝে অবসাদও আসে, বিরক্তিও লাগে। এমনকি জয়ন্তর এই মানসিক দুর্বলতা তাকে যথেষ্ট পীড়িতও করে। কোনো কোনো দিন বেশ তর্কাতর্কি রাগারাগিও হয়, নিজেকে অপমানিত লাগে। তবু যে কেন নিজেকে ছাড়িয়ে আনতে পারে না কে জানে। তারই মধ্যে হঠাৎকার সুবাদে কেমন করে যেই ভদ্রলোকের সঙ্গে তার সম্বন্ধ হলো, সেটা একটা বিধাতার বিধান ছাড়া আর কিছুই না। এ বাড়িতে এই নিয়ে কম হুলস্থুল হয়নি। প্রকৃতপক্ষে জয়ন্ত জয়ন্ত করতে করতে সুচরিতা প্রায় মধ্যবয়সী হয়ে যাচ্ছে। সে বিষয়ে সুচরিতার নিজের মনেও কোনো সন্দেহ নেই। শোনা গেল
বিকাশেন্দু নামের পাত্রটি বহুকাল কানাডাবাসী ছিলেন। বছর 3 আগে যখন তার পিতার অসুখ করল, তখনই চলে আসেন। মাস 2 ভুগে পিতা স্বর্গত হলে বৌদি আর যেতে দেননি। ভদ্রলোক অল্প বয়সেই মাতৃহীন। 10 বছরের বড় দাদাকে তার বাবা একটু অল্প বয়সেই বিবাহ দেন। স্ত্রীলোকবিহীন বাড়িতে তারা 3টি পুরুষ বড়ই বিলম্বিত বোধ করছিলেন। সেই বৌদি এসেই ভেঙে যাওয়া সংসারটা আবার একটি নতুন সংসারে পরিণত করলেন। বিকাশেন্দু বৌদির কাছে নিজের ভাইয়ের মতোই অত্যধিক আদরে আবদারে পিতামাতার বিচ্ছেদ বেদনার দুঃসহ কষ্ট ভুলে গেল। শ্বশুর নিজের কন্যা স্নেহেই তাকে গ্রহণ করলেন, কিন্তু সেই স্নেহ ভোগ করা তার বেশিদিন কপালে ঘটল না। মারা গেলেন তিনি। প্রকৃতপক্ষে বৌদিটি অসামান্য ভালো মেয়ে। বিয়ে পড়তে পড়তে বিয়ে হয়ে যায় তার, কিন্তু পড়া বন্ধ হয় না। পড়া শেষ হলে একটা স্কুল মাস্টারিও জুটে যায়। তাদের একটি মাত্র মেয়ে, বিয়ে হয়ে গেছে। বৌদি বিকাশেন্দুকে আর বিদেশে যেতে দিলেন না। যা দিলেন তার বদলে তার নাম বিবাহ। বৌদি সুচরিতাকে কোথাও কোন বিয়ে বাড়িতে বোধহয় দেখেছিলেন। এমন ভালো লাগলো। কি সুন্দর ছিপছিপে চেহারা, কি সুন্দর মসৃণ পাতলা চামড়া ঢাকা মুখের মিষ্টত্ব। প্রকৃতপক্ষে সারা দেহেই এমন লাবণ্য সচরাচর চোখে দেখা যায় না। খোঁজ করেই জানলেন তারই এক সম্পর্কিত পিসিমার ভাগ্নির ভাগ্নি। আরো ভালো যে মেয়েটি বয়স্ক। তার নিজের দেওরটি তো আর খোকা নেই। ঠিক বয়সের মেয়ে পাওয়াও তো দায়, বিধাতার নির্বন্ধ। বৌদির ব্যাকুল অনুরোধে বিকাশেন্দুও মনে করল, করেই ফেলি একটা বিয়ে। বেশ একটা বন্ধুও তো পাওয়া যাবে। বাড়ি ফিরে দেখা যাবে সেই বন্ধু কেমন উৎসুক হয়ে তার জন্য অপেক্ষা করছে। বৌদির চিঠিতে মেয়েটির বিষয়ে সব জেনে রাজি হয়ে গেলেন। এদিকে সুচরিতাও জয়ন্তর অপেক্ষায় ক্লান্ত হয়ে বাড়ির গঞ্জনা শুনে মায়ের অসম্মান দেখে বলে দিলেন, ঠিক আছে, যা ইচ্ছে করো তোমরা। তারপর থেকে কি যে মন খারাপ, কাকে বলবে। বিয়ে হয়ে ভালো ভদ্রলোকটির জন্য মন খারাপ হলো তার। অকারণে একে যে কষ্ট দিচ্ছে সেটাও ভালো লাগছে না। বিকাশেন্দু, যাকে এ বাড়িতে বিকাশ বলে ডাকে, তিনি নিজে এ বাড়ির যিনি বৌদি, যিনি দাদার বৌদির একমাত্র মেয়ে মধুশ্রী, প্রত্যেকেই এত ভালো, এত বন্ধুতা সম্পন্ন এবং সর্ববিষয়ে এত আধুনিক যে এমন সুন্দর একটি পরিবারে নিজেকে প্রায় বেমানান বলেই মনে হয়। এদিকে পাছে দাদা বৌদির মনে কষ্ট হয়, সেজন্য রাত্রিবেলার নিঃশব্দ বিকাশেন্দু দিনের বেলায় অন্যরকম ব্যবহার করে। হাসি ঠাট্টা ইয়ার্কি তো করেই, তার উপরে সুচরিতার সঙ্গে এমন ব্যবহার করে যে কার সাধ্য বোঝে। রাত্রিবেলায় দরজা বন্ধ ঘরে একা হলে এরা দুজনে এক স্টেশনে অপেক্ষারত দুটি যাত্রী মাত্র। প্রতিদিন সেই একই ব্যবস্থা। রাত্রি হলে পৃথক শয্যা, সকাল হলে খাট দুটি জুড়ে পরিচ্ছন্ন যুগল শয্যা। এরকম করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায়। বিকাশেন্দুর চলে যাবার দিন এসেই গেল, বোঝাই গেল না। সেদিন বিকাশেন্দু রাত্রিবেলা শোবার খাটটা আলাদা করতে করতে বলল, আপনার কি খুব ঘুম পেয়েছে? সুচরিতা বলল, না। আমি দু একটা কথা বলতে চাই। বলুন না। যথাস্থানে খাট এনে বসে বলল, আমি আমার দাদা বৌদিকে বলবো এই মুহূর্তে আপনাকে নিয়ে যাবার আমার অসুবিধা আছে। শুনছেন তো? শুনেছি। মানে আমি আপনাকে সর্ববিষয়ে স্বাধীন করে দিয়ে যেতে চাই। কিভাবে কিভাবে সেটা একটু চিন্তা করারই বিষয়। আমি আমার দাদা বৌদিকে কষ্ট দিতে দ্বিধা করছি, তাই উপায়টা ঠিক গুছিয়ে আনতে পারছি না। আমি অনেকদিন বিদেশে ছিলাম, জানেন বোধ হয়। জানি।
আমি ফিরে যাব সেখানে। অধ্যাপনা করতাম, ছাত্ররা আমাকে ভালোবাসত। ফিরে গেলে মনে হয় চাকরি পেতে অসুবিধা হবে না আমার। তারপর যদি বলেন একটা মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। ধক করে উঠল সুচরিতার বুকটা। জবাব দিল না। বিকাশেন্দু বলল, এটুকু অন্তত বোঝা যাচ্ছে আপনার উপর আপনার বাড়ির লোকেরা নেহাতি জুলুম করে আমার সঙ্গে আপনার বিয়ে দিয়েছেন। সুচরিতা ঢোক গিলে বলল, অনুমানটা অসত্য নয়, তবে অর্ধসত্য। অর্ধসত্য মানে? মানে মানে আমি অমত করিনি। কেন করেননি? কেন করিনি এ কথার জবাব দেওয়া একটু কঠিন। দুজনেই দুই খাটে মুখোমুখি বসে আছে। আলো জ্বলছে ঘরে। চোখে চোখে তাকালো সুচরিতা। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল, এতদিন সে শুধু একটা প্রতিশোধ প্রিয়া, আত্মসম্মানের দায়, একটা মৃত অভ্যাসের পিছনেই ছুটেছে। সেই অভ্যাসের নাম জয়ন্ত হলেও মানুষ জয়ন্তর কোনো অস্তিত্ব ছিল না। ছিল কতগুলো তিক্ততার স্তূপ। তা নইলে চোখে চোখে তাকানো মাত্র এরকম একটা বৈদ্যুতিক শিহরণ তাকে অবশ করে দিল কেন? আরও আছে, যে মুহূর্ত থেকে সে অনুভব করল এই মানুষ এমন মানুষ নয় যে চায় না সে তার বিবাহিত স্ত্রী হলেও কোনো অধিকারের দাবি আরোপ করতে, সেই থেকেই একটা সান্নিধ্যের আকাঙ্ক্ষা প্রতি রাত্রে তাকে ঘুমাতে ব্যাহত করেছে, আশায় আশায় বিনিদ্র করে রেখেছে। দিনের বেলা দাদা বৌদিকে দেখিয়ে দেখিয়ে অনেক রসিকতা করে, কিন্তু একা ঘরে রাত্রির নির্জনতায় মানুষটা একেবারে নিঃশব্দ। জবাব না পেয়ে বিকাশেন্দু বলল, তাহলে শুয়ে পড়া যাক, কি বলেন? সুচরিতা বলল, আপনার যাবার টিকিট হয়ে গেছে? বিকাশেন্দু হেসে বলল, কবে? এসেই তো প্রথমে টিকিটের কাজটি সাঙ্গ করে তবে বাড়ির দিকে রওনা দিয়েছি। টিকিট পাওয়ার যা হাঙ্গামা। কটা টিকিট কেটেছিলেন? কেন, দুটো বলেই লজ্জিত হয়ে বলল, আমি তো ঠিক এরকম ভেবে আসিনি। আমি দুঃখিত। না না, দুঃখের কি আছে? আমি সারাক্ষণ আমার কাজের মধ্যেই ডুবে থাকি, ওই জন্যেই বিয়ে ব্যাপারটা নিয়ে আমি মাথা ঘামাবার সময় পাইনি। তবে বৌদির বায়না তো আজ থেকে নয়। এইবারে ভাবলাম মন্দ কি, করেই ফেলি না কেন। শুয়ে পড়ল বিকাশেন্দু। টুক করে বেড সুইচটা নিভিয়ে অন্ধকার করে দিল ঘরটা। পরের দিন সকালে চায়ের টেবিলে বসে বলল, বৌদি, সুচরিতা এখন আমার সঙ্গে যাচ্ছে না। বৌদি বললেন, সে কি, বিয়ে করে ও একা একা থাকবে নাকি এখানে? বিকাশেন্দু চেয়ার ঠেলে উঠে পড়ল। টিকিটটা ফেরত দিয়ে আসি, টাকাটা রিফান্ড পাবো। অনেক যন্ত্রপাতি কিনতে হবে, কাল সারাদিনই তো সময় পাবো না। বৌদি সুচরিতার দিকে তাকিয়ে বললেন, কি হলো, কাল বুঝি একটা মানব বিমানের পালা গেছে? সুচরিতা একটু হাসল, জবাব দিল না। তারপরে দিনটা যে তার কিভাবে কাটলো সেই কথা শুধু সেই জানে। আবার সেই অন্ধকার রাত্রির একা ঘর, দুই খাটে দুজন যাত্রী নিঝুম, দুজনের কারোর চোখেই ঘুম নেই। বিকাশেন্দুর অদ্ভুত একটা কষ্ট হচ্ছে বুকের মধ্যে। সবচেয়ে আশ্চর্য সেটা সুচরিতার জন্য। সে স্পষ্ট বুঝেছে মেয়েটি তাকে ভালো না বাসলেও সে তাকে কে জানে কেমন করে ভালোবেসে ফেলেছে। একটি মৃদু স্বর কানে ভেসে এলো, ঘুমিয়ে পড়েছেন? বিকাশেন্দু বলল, না। টিকিটটা কি ফেরত দিয়ে দিয়েছেন? উপায় কি? আমি কি কখনো বলেছি যে যাব না?
সব কথাই কি মানুষ মুখে বলে? তবে কি করে বলে? ব্যবহারে। কি ব্যবহার আমি করেছি যা থেকে আপনি? ওসব থাক, এখন আমি খুব ক্লান্ত। বলতে গেলে আর মাত্র ঘন্টা তো আছি এখানে। অনেক নাটক তো হলো, দয়া করে এইটুকু সময় সহ্য করুন। তাই বা সহ্য কেন করব? সহ্য আমি অনেক করেছি, আর পারবো না। তাহলে কি আমি দরজা খুলে ঘরের বাইরে চলে যাব? সেটাই বা আমি হতে দেব কেন? তাহলে আমাকে কি করতে বলেন? যা স্বাভাবিক। আপনার কাছে যেটা স্বাভাবিক সেটা আমার পক্ষে যে শুধু অস্বাভাবিক তাই নয়, অত্যন্ত গ্লানিকর। নিজের স্ত্রীর উপরে কি কারোর এতটুকু জোর নেই? জোর করে কি কিছু পাওয়া যায়? আমি তো কারুকে খাট আলাদা করতে বলিনি। অস্ফুটে হাসল বিকাশ। খাট আপনার মায়ের দেওয়া, তার মেয়ে রোজ রোজ মেঝেতে শুয়ে ঘুমোবেন, আর আমি অধিকৃত খাটে শুয়ে আরাম করব? তা কখনো হয়? তাহলে এই বিবাহটা আপনি স্বীকার করছেন না? বিবাহের কি অর্থ থাকে যদি না তার মধ্যে কোনো... যাগে যা, ওসব কথা বলে আর লাভ নেই। ভাগ্য নামক একটা পদার্থকে মেনে নিতেই হয়। তা তো বটেই, নইলে আমার ভাগ্যে আর আপনি আসবেন কেন? তবেই বুঝুন, যে আসবার সে কিন্তু এলো না। সত্যি আমি দুঃখিত, কিন্তু সত্যি আমি ভাগ্যবতী। তাই নাকি? সুচরিতা নিজের খাট ছেড়ে বিকাশেন্দুর খাটের পাশে দাঁড়ালো। আমি যার স্ত্রী তিনি নিশ্চয়ই হতভাগ্য, সে কথা আমি অস্বীকার করছি না। কিন্তু আমার জিনিস আমি, তাকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি, সব অপমান মুছে গেছে আমার জীবন থেকে। মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল সুচরিতা। আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না। আমি কেমন করে বোঝাবো? আমাকে ছেড়ে যাবেন না। হঠাৎ কেঁদে ফেলে বুকের কাছে খাটে মাথা রেখে বলল, কেন কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? কেন আমাকে প্রতি রাত্রে এরকম যন্ত্রণা দিচ্ছ? কেন কেন কেন? কান্নার বেগে বেগে সুচরিতার শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিছুক্ষণ দেখল বিকাশেন্দু, তারপর স্ত্রীকে এই প্রথম স্পর্শ করে বলল, এসো, কাছে এসো, উঠে এসো বিছানায়। হাত ধরে তুলে নিলে তাকে। বলল, এবার সত্যি করে বলো তো, কি চাও তুমি? তোমাকে, তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, আর কিছু না। কান্নার ঢেউ তখনও তাকে ভাসিয়ে রেখেছে দুই চোখের জলে। বিকাশেন্দু তাকে পাশে নিয়ে শুয়ে বলল, সত্যি? সুচরিতা বিকাশেন্দুকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, এর চেয়ে বড় সত্য আমার জীবনে আর কিছু নেই। এর চেয়ে বড় সত্য আমার জীবনে আর কিছু নেই, আর কিছু ছিল না। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প শেষ অঙ্ক। অত্যন্ত মিষ্টি মধুর একটি গল্প। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ? যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন, এবং যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে যুক্ত থাকার। আর আমার গল্প পাঠ ভালো লাগছে যারা নিয়মিত আমাকে শুনছেন তাদেরকে জানাচ্ছি, আমার কবিতা পাঠ চ্যানেলটির পাশাপাশি আমার আরো দুটি চ্যানেল রয়েছে, বেঙ্গলি ক্লাসিক স্টোরি এবং স্টোরি টাইম। যদি আপনারা মনে করেন চ্যানেল দুটি ভিজিট করে দেখতে পারেন।
যদি ভালো লাগে, যদি সাথে যুক্ত থাকেন, আমি অত্যন্ত আনন্দিত হব। সবাইকে অনুরোধ রইল স্টোরি টাইম এবং বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল দুটি ভিজিট করে দেখার। আমি আমার ডেসক্রিপশন বক্সে চ্যানেল দুটির অ্যাড্রেস দিয়ে রাখব। আপনাদের অনুরোধ সাথে থাকার। সবাই ভালো থাকুন এবং থাকুন পরের গল্পের অপেক্ষায়।